হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ভিডিওগুলি নিয়ে এসেছি এবং অলরেডি আমাদের ক্লাস হয়ে গেছে 1 থেকে 161 পর্যন্ত। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি, বড় অর্গান কোনটি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে ত্বক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, অপশন ডি সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে, ত্বকের ওজন এবং ক্ষেত্রফল উভয় দিক থেকে দেহের সবচেয়ে বড় অঙ্গ, এবং এর প্রধান কাজ হলো শরীরকে রক্ষা করা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, এবং ভিটামিন ডি তৈরি করা হলো ত্বকের প্রধান কাজ। এর পাশাপাশি হৃৎপিণ্ডের কথা যদি বলা হয়, মানবদেহের হৃৎপিণ্ড মোট 4টি প্রকোষ্ঠ নিয়ে তৈরি। 4টি প্রকোষ্ঠ নিয়ে হচ্ছে মানবদেহের হৃৎপিণ্ড তৈরি। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাঙের। এবং মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তো ব্যাঙের হৃৎপিণ্ডে থাকে, তোমরা মনে রাখবে, 3টি প্রকোষ্ঠ নিয়ে ব্যাঙের হৃৎপিণ্ড তৈরি, এবং মাছের হৃৎপিণ্ড 2টি প্রকোষ্ঠ দিয়ে তৈরি, এবং মানবদেহের হৃৎপিণ্ড হচ্ছে 4টি প্রকোষ্ঠ নিয়ে তৈরি। এছাড়াও মস্তিষ্কের কথা বলা হয়েছে এখানে। এটি হলো শরীরের কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ এটি, এবং মস্তিষ্কের গড় ওজনের কথা যদি বলা হয়, গড় ওজন 1.5 কিলোগ্রাম হচ্ছে মস্তিষ্কের গড় ওজন। যকৃতের কথা যদি বলা হয়, মানবদেহের এটি সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ, সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। এবং এই গ্রন্থিকে কি বলা হয়? অভ্যন্তরীণ গ্রন্থিও বলা হয় বা অভ্যন্তরীণ অঙ্গ বলা হয়। এটি ইউরিয়া তৈরি করে যকৃৎ, এবং পিত্তরস নিঃসৃত করে। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো নোট করে নেবে। 2 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা জারি করার বিধান রয়েছে? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবকটি। অর্থাৎ অনুচ্ছেদ 352-তে উল্লেখ রয়েছে, 356 এবং 360-এ উল্লেখ রয়েছে জাতীয় জরুরি ব্যবস্থা। এর পাশাপাশি দেখো, জাতীয় জরুরি ব্যবস্থা 356 অনুচ্ছেদে কি উল্লেখ রয়েছে? জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ যুদ্ধ বা সমস্ত যে সশস্ত্র বিদ্রোহের কারণ এখানে হতে পারে, এবং এখনো পর্যন্ত মোট 3 বার জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা হয়েছে। এই 3 বার কখন কখন অবশ্যই তোমরা নোট করে রাখবে। একটি হয়েছে 1962 ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 পাকিস্তানের যে যুদ্ধ, যে বাইরের যে আক্রমণ করেছিল এই যুদ্ধে কথা, এবং এর সাথে মনে রাখবে 1975 থেকে 77 মধ্যে হয়েছিল ভারতের যে অভ্যন্তরীণ এমার্জেন্সি ইন্দিরা গান্ধীর সময়। এই 3 বারেই এই যুদ্ধ হয়েছিল, সালগুলি অবশ্যই নোট করে রাখবে। 356-তে কি উল্লেখ রয়েছে? 356-তে উল্লেখ রয়েছে রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন। তোমাদের পরীক্ষাতে আসে এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, ওকে। এবং 360-এ কি উল্লেখ রয়েছে? আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে 360-এ, এবং এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। এখনো পর্যন্ত 3 বার হয়েছে, 352 নম্বর আর্টিকেলে রয়েছে 3 বার জাতীয় জরুরি অবস্থা, 1962, 1971, 1975, 77 মধ্যে। রাষ্ট্রপতি শাসন উল্লেখ রয়েছে 356-তে, 360-এ উল্লেখ রয়েছে আর্থিক জরুরি অবস্থা, যা এখনো পর্যন্ত লাগু হয়নি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গুজরাট রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম।
অপশন ডি কারেক্ট অ্যান্সার। এবং পশ্চিম উপকূলের সবচেয়ে দীর্ঘতম উপকূল হলো গুজরাট উপকূল। এবং এখানে একটি বন্দর রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসে, কান্দালা বন্দর, এটি গুজরাট রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি সবচেয়ে ছোট্ট যে উপকূল রেখার কথা যদি বলা হয় সেটি হচ্ছে গোয়ার উপকূল, হচ্ছে সবচেয়ে ছোট্ট উপকূল। ওকে, এর পাশাপাশি দেখে নাও তোমাদের পরীক্ষাতে আসে অন্ধ্রপ্রদেশের কথা। অন্ধ্রপ্রদেশ এটি হচ্ছে পূর্ব উপকূলের সবচেয়ে দীর্ঘতম উপকূল রেখা। এটি হচ্ছে পূর্ব উপকূলের সবচেয়ে দীর্ঘতম উপকূল রেখা। এর পাশাপাশি বন্দর সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আর প্রশ্ন আসে, প্রাচীন বা প্রাকৃতিক বন্দরগাঁও। সবচেয়ে প্রাকৃতিক বন্দরগাঁও হচ্ছে মুম্বাই বন্দরগাঁও। ওকে, মুম্বাই বন্দরগাঁও হচ্ছে প্রাকৃতিক বন্দরগাঁও। এবং কৃত্রিম বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয় ভারতের কৃত্রিম বন্দরগাঁও, সেটি হচ্ছে চেন্নাই বন্দরগাঁও, হচ্ছে ভারতের কৃত্রিম বন্দরগাঁও। এছাড়াও ভারতের যে গভীরতম বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয় বিশাখাপত্তনম বন্দরগাঁও হচ্ছে গভীরতম। চেন্নাই হচ্ছে প্রাকৃতিক এবং মুম্বাই প্রাকৃতিক এবং চেন্নাই হচ্ছে কৃত্রিম। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই নোট করে রাখবে। নেক্সট দেখো 4 নাম্বার প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন বছর শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1942 সালের 8ই আগস্ট। 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। এই সময় এই আন্দোলন কে শুরু করেছিল? মহাত্মা গান্ধী এই আন্দোলন শুরু করেছিল। এবং এই আন্দোলনের স্লোগান কি ছিল, বা মহাত্মা গান্ধী একটি স্লোগান দিয়েছিল, ডু অর ডাই, অর্থাৎ করেঙ্গে ইয়ে মরেঙ্গে। এছাড়াও 1930-এর কথা যদি বলা হয়, এখানে 1930-এ আইন অমান্য আন্দোলন তোমাদের পরীক্ষাতে আসে এটি। তাছাড়াও তোমাদের ডান্ডি মার্চ এটাও হয়েছিল 1930-এ। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 5 নাম্বার প্রশ্ন, জিকা ভাইরাস কিসের মাধ্যমে মানবদেহে ছড়ায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জিকা ভাইরাস মশার মাধ্যমে মানবদেহে ছড়ায়। এটি মূলত এডিস মশার মাধ্যমেই ছড়িয়ে থাকে, এডিস মশা। ওকে, এবং যা ডেঙ্গু এবং চিকেনগুনিয়ায় ছড়ায়। এবং গর্ভবতী মহিলাদের সংক্রমণে শিশুর গুরুতর এখানে স্নায়ুর যে ত্রুটি হয়ে থাকে, এবং জিকা ভাইরাসের ফলে মানবদেহে বা বাচ্চা শিশুদের একটি রোগ হয়ে থাকে, সেটির নাম হচ্ছে মাইক্রোসেফালি রোগ। এটি জিকা ভাইরাসের ফলে এই রোগটি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো 6 নাম্বার প্রশ্ন, সুগার নিয়ন্ত্রণকারী ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে এর মধ্যে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ইনসুলিনের কথা বলা হয়েছে এখানে, ইনসুলিন। তো তোমরা মনে রাখবে ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা হলো ইনসুলিনের কাজ। এবং এই ইনসুলিনের অভাবে কি রোগ হয়ে থাকে? ইনসুলিনের অভাবে যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে ডায়াবেটিস রোগ হয়ে থাকে ইনসুলিনের অভাবে। এর পাশাপাশি থাইরয়েডের কথা বলা হয়েছে। থাইরয়েডের ফলে কি রোগ হয়? থাইরয়েডের থেকে একটি গ্রন্থি থেকে একটি হরমোন নিঃসৃত হয়, তোমাদের পরীক্ষাতে আছে, সেটি হচ্ছে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এছাড়াও পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার্ড গ্ল্যান্ড বলা হয়। ওকে, মাস্টার্ড গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 7 নাম্বার প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, জি.ভি. মাভালাঙ্কার হলেন লোকসভার প্রথম স্পিকার, যিনি গণেশ বাসুদেব মাভালাঙ্কার নামে পরিচিত, তার পুরো নাম। এর পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভা সম্বন্ধে তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। লোকসভাকে কি বলা হয়? লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ বলা হয়। রাজ্যসভাকে কি বলা হয়? উচ্চ কক্ষ বলা হয়। এবং স্পিকার এর কথা বলা হয়েছে, স্পিকার। তো স্পিকারের প্রধান কাজ কি? লোকসভার প্রধান হলেন স্পিকার। লোকসভার প্রধান
হলেন স্পিকার, এবং লোকসভার যে শৃঙ্খলা তা বজায় রাখা হলো স্পিকারের কাজ। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? কোন দিনটিতে হয়? 21শে জানুয়ারি, 22শে ডিসেম্বর, 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি। সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো 3রা জানুয়ারি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 3রা জানুয়ারি এই দিনটি সূর্য এবং পৃথিবীর মধ্যে হয় ন্যূনতম দূরত্ব, এবং এই দিনটিকে কি বলা হয়? অনুসুর বলা হয়। অনুসুর বলা হয় 3রা জানুয়ারি। এবং 4ঠা জুলাইয়ের কথা যদি বলা হয়, এই দিনটি হয় 4ঠা জুলাই সূর্য এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দূরত্ব হয়, একে বলা হয় অপসুর বলা হয়। অপসুর অবস্থা বলা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন 21শে জুন, এই দিনটি হয় উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হয়। এবং 22শে ডিসেম্বরের কথা যদি বলা হয়, এই দিনটি হচ্ছে উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন 22শে ডিসেম্বর, এবং 21শে জুন হচ্ছে বৃহত্তম দিন। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কর্ণম মালেশ্বরী। অপশন ডি সঠিক উত্তর। তো তার সাথে সাথে মনে রাখবে 2000 সালে কর্ণম মালেশ্বরী সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। ওকে, এর সাথে মনে রাখবে পিটি উষার কথা। পিটি উষা তাকে কি বলা হয়? পায়োলি এক্সপ্রেস বলা হয়। পায়োলি এক্সপ্রেস বলা হয়। সাইনা নেহওয়ালের কথা যদি বলা হয়, ব্যাডমিন্টনের সাথে যুক্ত সাইনা নেহওয়াল। মেরি কম, তিনি হচ্ছে বক্সিং এর সাথে যুক্ত হলেন মেরি কম। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 1 অনুযায়ী ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের যে 1 নম্বর ধারা রয়েছে, সেখানে ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, রাজ্যগুলির ইউনিয়ন ভাবে বর্ণনা করা হয়েছে। ভারতবর্ষকে রাজ্যগুলির ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ রাজ্যগুলি হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হতে পারবে না। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেরালাকে বলা হয় মশলার বাগান। এই রাজ্যে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি জন্য বিখ্যাত, তাই তাকে মশলার বাগান বলা হয় কেরালাকে। কেরালার কথা বলা হয়েছে, এখানেই রয়েছে পেরিয়ার অভয়ারণ্য। তাছাড়াও রয়েছে পেরিয়ার নদী রয়েছে। কেরালার রাজধানীর কথা যদি বলা হয় ত্রিবান্দম বা তিরুবন্তপুরম হচ্ছে কেরালার রাজধানী। ওকে, এবং সবচেয়ে বেশি হাতি লক্ষ্য করা যায় কেরালাতে। নেক্সট কর্ণাটকের কথা বলা হয়েছে, এখানে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়, কফি পাওয়া যায়। আসামের কথা যদি বলা হয়, এখানে সবচেয়ে বেশি চা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, পাট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? 4টি অপশন রয়েছে, ফটাফট সঠিক উত্তর জেনে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যামমিটার যন্ত্রে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়, এবং তোমরা মনে রাখবে এটি শ্রেণী সমবায়ের সাথে যুক্ত। এবং এসআই এককের কথা যদি বলা হয়, এসআই একক হলো অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক। ভোল্টমিটারের কথা যদি বলা হয়, বিভব পার্থক্যের একক হলো ভোল্টমিটার। থার্মোমিটারে কি হয়? তাপমাত্রা পরিমাপ করা হয়। ওকে, ব্যারোমিটারে বায়ুর চাপ পরিমাপ করা হয়। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত?
ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি জিন্দা পীর নামে পরিচিত। তো তোমরা এখানে মনে রাখবে তার সাধারণ জীবনযাত্রা এবং তার কঠোর যে ইসলাম নীতি তার জন্য জিন্দা পীর নামে পরিচিত। এবং ঔরঙ্গজেব সম্বন্ধে তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে। ঔরঙ্গজেব বহু হিন্দু মন্দির এবং মঠ ধ্বংস করেছিল। তার সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে গুজরাটের সোমনাথ যে সোমনাথ মন্দির কে ধ্বংস করেছিল? গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিল ঔরঙ্গজেব। তাছাড়াও কাশীর বিশ্বনাথ মন্দিরও ধ্বংস করেছিল। তাছাড়াও মথুরার যে কেশব রায় মন্দির সেটাও ধ্বংস করেছিল ঔরঙ্গজেব। এবং তার পুরো সবচেয়ে বেশি ট্যাক্স আদায় করেছিল মোগল সাম্রাজ্যের মধ্যে ঔরঙ্গজেব। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে, দেখো কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে। আকবর থেকে প্রশ্ন আসতে পারে। আকবরের জন্ম কত সালে হয়? জন্মের কথা যদি বলা হয় 1542-এ হয় আকবরের জন্ম। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে আকবর এবং হেমুর মধ্যে হয় এই যুদ্ধ। এবং আকবর একটি ধর্ম প্রচার করেছিল, দিন-ই-ইলাহি ধর্ম। এবং প্রথম এই ধর্মটি গ্রহণ করেছিল আকবর নিজেই। এবং কোন হিন্দু এই ধর্মটি গ্রহণ করেছিল যদি বলা হয় তখন হয়ে যাবে বীরবল এই ধর্মটি প্রথম গ্রহণ করেছিল। এবং আকবর একটি দরজা নির্মাণ করেছিল, আকবর বুলন্দ দরওয়াজা। তো গুজরাট বিজয়কে স্মরণীয় রাখার জন্য আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে আর কি শাহজাহান সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। শাহজাহান কি নির্মাণ করেছিল? শাহজাহান নির্মাণ করেছিল দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছিল। আর কি নির্মাণ করেছিল? আর জামা মসজিদ নির্মাণ করেছিল। তাছাড়াও ময়ূর সিংহাসন নির্মাণ করেছিল। তাছাড়াও নির্মাণ করেছিল কি? আগ্রার তাজমহল নির্মাণ করেছিল। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন। স্বর্ণ জয়ন্তী গ্রাম যে সড়ক যোজনা কখন শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1999 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 1999 সালে এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্রের যে স্বর্ণ কর্মসংস্থানের ব্যবস্থার জন্য এই যোজনাটি শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 15 নম্বর প্রশ্ন। ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই উদ্যানটি লবণাক্ত জলের কুমিরের জন্য বা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। অপশন ডি সঠিক উত্তর। এর পাশাপাশি চিল্কা হ্রদের কথা যদি বলা হয় উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য এখানেই রয়েছে, জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। একটি স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ডের ওজন প্রায় কত? তো স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ডের ওজনের কথা বলা হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি 300 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের গড় ওজনের প্রায় 300 থেকে প্রায় 350 গ্রাম পর্যন্ত হতে পারে হৃৎপিণ্ডের ওজন। ওকে, নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো মুসলিম সভাপতির কথা বলা হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বরউদ্দিন তৈয়বজি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 1887 সালে মাদ্রাজ অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। এবং ভারতীয় যে জাতীয় কংগ্রেস এটি 1885 সালে এলাম অক্টোবিয়ান হিউম দ্বারা এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন। কোন নদীর তীরে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত?
স্ট্যাচু অফ ইউনিটির কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদী। গুজরাট রাজ্যে রয়েছে নর্মদা নদী। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, যার উচ্চতা হচ্ছে 182 মিটার হচ্ছে উচ্চতা। বিশ্বের উচ্চতম মূর্তির কথা যদি বলা হয়, স্ট্যাচু অফ ইউনিটি 182 মিটার, যার উচ্চতা নর্মদা নদীর তীরেই অবস্থিত, গুজরাট রাজ্যে অবস্থিত। নর্মদা নদীর কথা বলা হয়েছে, এখানে আমরা জেনে নেব এটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এটি হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে কোথায় পতিত হয়েছে? আরব সাগরে পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। 1 সেপ্টেম্বর শুরু হয়েছিল। এবং তোমরা মনে রাখবে জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয়েছিল এবং এটি 1945 সালে এটি শেষ হয়েছিল। ওকে, এর পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধের কথা যদি বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ এটি শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1918 সালে এটি শেষ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, ফটো ইলেকট্রিক এফেক্ট কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আলবার্ট আইনস্টাইন। তিনি তার এই কাজের জন্য 1921 সালে নোবেল প্রাইজ পান। 1921 সালে তিনি নোবেল প্রাইজ পান আলবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। এর পাশাপাশি দেখো রয়েছে অপশন বি তে কি রয়েছে, প্লাঙ্কের কথা। ইনি কি আবিষ্কার করেন? ইনি আবিষ্কার করেন কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং এটি বঙ্গোপসাগরকে মায়ানমার উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এই পক প্রণালী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, গোপাল কৃষ্ণ গোখলে কার রাজনৈতিক গুরু ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে। এবং সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার রাজনৈতিক গুরু ছিলেন কে? তার রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু। পরবর্তী প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, দ্য টেলিগ্রাফ নামক সংবাদপত্রটি প্রথম কে প্রকাশিত করে? কবে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1981 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারাবাহিকতা সংক্রান্ত যে ধারাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ধারাবাহিকতার যে সংক্রান্ত যে ধারণাটি, এটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রিটেনের সংবিধান থেকে সংসদীয় শাসন ব্যবস্থা, তাছাড়াও যে একক নাগরিকত্ব, ওকে, এবং আইনের যে শাসন, তা সবই নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলা হয়, এখান থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক যে অধিকার তা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। বিচার বিভাগীয় যে কাঠামো, তা নেওয়া হয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকেই। পরবর্তী প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, রাজ্যপাল তার পদ থেকে কার কাছ থেকে পদত্যাগপত্র জমা দেন? রাজ্যপাল তার পদ থেকে কার কাছে পদত্যাগপত্র জমা দেন? রাজ্যপাল দেন, সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাষ্ট্রপতি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং তিনি রাষ্ট্রপতির যে পদ থেকেই বহাল বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগপত্র তার কাছে জমা দেন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। রাজ্যপালের যে ভূমিকার কথা যদি বলা হয়, তার ভূমিকা কি? ভূমিকা হচ্ছে যে রাজ্যের যে সাংবিধানিক যে প্রধানের কথা যদি বলা হয়, তিনি হলেন সংবিধানের প্রধান রাজ্যের। নেক্সট প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের কোনটি নয়। অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাইট অ্যান্সার হয়ে যাবে উভয়ই সঠিক। সরি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উভয়ই সঠিক।
অর্থাৎ 37°C এবং 98.6°F এই দুটি হচ্ছে সঠিক তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা। একটি সেন্টিগ্রেডে রয়েছে আর একটি ফারেনহাইটে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, অশোক স্তম্ভের সিম্বলগুলি কিসের প্রতীক? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শক্তি, সাহস এবং গর্বের প্রতীক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অশোক স্তম্ভের সিংহগুলি। ভারতের যে জাতীয় প্রতীকটি উত্তরপ্রদেশের সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া এবং এই প্রতীকের নিচে কি লেখা রয়েছে? সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখা রয়েছে অশোক স্তম্ভের নিচে। এবং এর অর্থ কি বা এটি কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলা হয়, তো সেটা হয়ে যাবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত সালে চালু হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1959 সালে। তো 2রা অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলাতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল। এর পাশাপাশি মনে রাখবে তোমরা 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটি রাজস্থানের নাগৌর জেলাতে 1959 সালে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, কোন ধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে পারদ। অপশন ডি সঠিক উত্তর। পারদের যে প্রতীক চিহ্ন Hg দ্বারা প্রকাশ করা হয় এবং এটি একমাত্র ধাতু যা স্বাভাবিক উষ্ণতায় তরল। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেমন ব্রোমিন কি? ব্রোমিনের কথা যদি বলা হয়, ব্রোমিন হলো একটি অধাতু। এটি হচ্ছে একটি অধাতু, কিন্তু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় এটি থাকে। এবং আজকের এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাটর্নি জেনারেল। এজি দ্বারা প্রকাশ করা হয় অ্যাটর্নি জেনারেলকে। তো তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেলের কথা যদি বলা হয়, 76 নম্বরে উল্লেখ রয়েছে অ্যাটর্নি জেনারেলের কথা। রাষ্ট্রপতি নিয়োগ করে অ্যাটর্নি জেনারেলকে এবং তিনি পার্লামেন্টের উভয় কক্ষে বক্তৃতা দিতে পারেন, কিন্তু ভোট দিতে পারেন না। তোমরা মনে রাখবে, ভোট দিতে পারেন না অ্যাটর্নি জেনারেল, কিন্তু বক্তৃতা দিতে পারেন পার্লামেন্টে। আরেকটি তোমাদের এখান থেকে আসে যে সলিসিটর জেনারেল, তোমাদের পরীক্ষাতে আসে সলিসিটর জেনারেল। তিনি কে? ইনি হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করে, অর্থাৎ এজি কে হেল্প করে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর জেনে থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার কটি রয়েছে এবং মৌলিক কর্তব্য কটি রয়েছে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং যদি আর্টিকেল বলতে পারো আরো ভালো, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।